না। আমাদের যে 23 জনের একটা দল ছিলাম, তো সাংবাদিকতায় কয় টাকা বাড়ে আমরা নিজেরা জানি। আমার একটা ভয় ঢুকে গিয়েছিল। মাথার কোথাও একটু ব্যথা দেখে মাথাটা কেটে ফেলে দেওয়া, আমেরিকায় কি হয়? আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। একটা কসমেটিক্স কোম্পানিতে একজন মানুষকে যেভাবে বিবেচনা করা হয়, গলা টিপে ধরার পলিসি ছিল না। কেউই দায়িত্বশীল না। একবার যে সাংবাদিক, সারা জীবন সে সাংবাদিক। নেশা। আমার লেখাপড়া শেষ হয়েছে, আমি কি করব, কি পরামর্শ দিবেন? যেখানে যাবার কথা ছিল সেই পথেই হয়তো আছি। কিভাবে, সেই গল্পটা যদি একটু। এই জন্যই এই পেশাকে বলে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। যত কথায় স্বাগত সবাইকে। এ পর্বে আমাদের দুজন অতিথি টেলিভিশন চ্যানেল বা সাংবাদিকতায় যাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ধন্যবাদ। আমি ফকির সেলিম, আমি সাংবাদিক এবং ছড়াকার। এই পরিচয়টাই আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সাংবাদিকতা করছি প্রায় কত 3 দশক। 3 দশকের বেশি। শুরু করেছিলাম 90 সাল থেকে এখনো পর্যন্ত। একবার যে সাংবাদিক সে তো সারা জীবন সাংবাদিকতা করবে এই কথা বলতেই পছন্দ করে, এখনো করে যাচ্ছি। আমি কাউসার মাহমুদ, আমারও ঠিক একই সময় থেকে সাংবাদিকতা শুরু। ইনফ্যাক্ট সেলিম এবং আমি একসাথেই আমরা সাংবাদিকতা শুরু করেছি। আমাদের থেকে একটু আগে সেলিম ইংরেজি পত্রিকায় কাজ শুরু করেছে, পরে আমি বাংলা পত্রিকায়, আজকের কাগজ, বাংলা বাজার পত্রিকা, মানব জমিনে কাজ করেছি। কিন্তু টেলিভিশনে আমার অন্তর্ভুক্তি হচ্ছে 21 টেলিভিশন থেকে। এরপর 21 টেলিভিশনের পর আমি বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কাজ করেছি। এখন যদিও মানে সাংবাদিকতা করছি না, কিন্তু সাংবাদিকতার পেশার সাথে মিল আছে। আমি এখন কমিউনিকেশন এবং গণমাধ্যমে মানে কাজ করছি, এবং সেটা হচ্ছে যে আমার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমি কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ করছি। আর মাঝে মধ্যে যখন সুযোগ পাই এরকম টেলিভিশনে বা অন্য কোনো জায়গায় কথা বলার জন্য, সেটা তো অংশগ্রহণ করি। কিন্তু ওই একই রকমভাবেই বলছি যে সাংবাদিকতা তো আসলে ছেড়ে যাওয়া হয় না, কোনো না কোনোভাবেই এটার সাথে আসলে সম্পৃক্ততা থাকা হয়, তো আছি আর কি। আপনাকে সাংবাদিকতার পাশাপাশি একজন উপস্থাপক হিসেবে দেখেছি, সেই গল্পটা কেন সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপক হিসেবে কাজ শুরু করলেন, কিভাবে, সেই গল্পটা যদি একটু বলেন। এটা আসলে 21 টেলিভিশনে আসলে সবার যে অংশগ্রহণটা, একজন সাংবাদিক হিসাবে আসলে সবার অংশগ্রহণ। আমাদের যে 23 জনের একটা দল ছিলাম, এই 23 জনের মধ্যে সবাই কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত ছিল, সবাই প্রিন্ট মিডিয়াতে ছিল। তো 21 টেলিভিশনে যখন ট্রেনিং হয়, তখন সবাইকে একই ধরনের ট্রেনিং নিতে হয়, ব্রডকাস্ট জার্নালিজমের ট্রেনিং নিতে হয়। তো তখনও আসলে বুঝিনি যে আমি কোনোদিন আসলে পর্দায় আসবো, আমরা কেউ আসলে জানতাম না। তো এখানে আমাদের নানান রকম ট্রেনিংই করানো হয়েছে, রিপোর্টিং থেকে শুরু করে উপস্থাপনা, সেরকম নানান রকম ট্রেনিংই করা হয়েছে। তো 21 টেলিভিশন যখন শুরু হয়, আমি জানি না মনে আছে কি না, সেটা হচ্ছে যে তখন কিছু ঘন্টায় কিছু ছোট ছোট নিউজ হতো, 1 ঘন্টা বিরতি দিতে দিতে। তো সেটা রেকর্ডেড হতো। তো সেটা আমরা তখন পালাক্রমে সবাই করতাম, তো আমিও করতাম। সেটা মোটামুটি 5-6 মাস হয়ে গেল। সেই সময়ে টেলিভিশনে আসলে নিয়মিত দেখা যেত হচ্ছে সামিয়া জামান এবং সামিয়া রহমান। তো কোনো একদিন সামিয়া জামান মূল নিউজটা পড়তে পারলেন না, কারণ তার ফ্লাইট মিস হয়েছে কলকাতা থেকে আসার সময়। তখন আমি অফিসে ছিলাম, তখন সাইমন ড্রিং এবং আমার যে অন্যান্য কলিগ ছাড়া যারা ছিল, তারা তখন আমাকে বলল যে তুমি আজকে এই নিউজটা পড়ে দাও। তো আসলে মূল বুলেটিন তখন প্রথম 6 মাসে আমি কখনোই পড়তাম না, তো একটু ধুকপুক করছিল। তো তারপর শুরু করলাম, এবং শুরু করার পর তখন দেখলাম যে আমার যে কলিগ যারা ছিলেন, তারা আমাদের যে স্টুডিওর যে বড় দরজাটা ছিল তার পাশে সবাই দাঁড়িয়েছে, সবাই তখন আমাকে কনগ্রাচুলেট করলো যে না, ঠিকঠাক আছে, ভালো হয়েছে। এরপর থেকে আসলে আমি টেলিভিশনে নিয়মিত সংবাদ উপস্থাপনা শুরু করলাম। এরপর তো আসলে যেই সব টেলিভিশনে আমি কাজ করেছি, আমার 2টা ফেস ছিল, একটা ছিল পর্দায় এবং আরেকটা হচ্ছে পর্দার বাইরে। বেসিক্যালি আমি কাজ করেছি প্রোডিউসার হিসাবে, কাজ করেছি বিভিন্ন টেলিভিশনে, নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছি। কিন্তু উপস্থাপনাটা সেটা আসলে এটা 21 থেকে শুরু হয়েছিল, পরে আমি 71 টিভিতেও করলাম, 8 টিভিতেও করলাম। তো সেটা একটা পার্ট হয়ে গেছে আর কি।
সেলিম ভাই, আপনি প্রিন্ট মিডিয়ায় খুব ভালো সাংবাদিক ছিলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনার টিভিতে আসার গল্পটা ভালো সাংবাদিক ছিলাম কিনা এটা বলা মানে কঠিন। পরিচিতি হ্যাঁ, ছিল বেশ ভালো। ভালো মন্দের বিষয় না আসলে। আমি এবং কাউসার বলতে গেলে আমরা প্রাচীন যুগের মানুষ, মানে সাংবাদিকতায় প্রাচীন থেকে শুরু করেছি, একদম আধুনিকায়নের সর্বশেষ পর্যায় পর্যন্ত দেখেছি। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার বড় ভাই ইত্তেফাকের সাংবাদিক ছিলেন। আমার কথা ছিল যে আমি সাংবাদিকতা করব না, মানে পরিবার থেকে এরকম একটা ইয়ে ছিল যে সাংবাদিকতা না করে, যেহেতু পরিবারের একজন আছে, অন্য পেশা গ্রহণ করব। আমার নিজেরও সেই ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে কি যেন হয়ে গেল। হঠাৎ করেই একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তখন পড়ি আমি, লোক প্রশাসন বিভাগে। আমার এক বড় ভাইয়ের কলিগ বললেন যে নিউ নেশন পত্রিকাতে একজন ক্যাম্পাস রিপোর্ট, মানে ইউনিভার্সিটি রিপোর্টার লাগবে, তো তুমি ট্রাই করে দেখবা নাকি? আমি বললাম আমি করব, বাসায় কাউকে বললাম না। বললো যে হ্যাঁ। তো উনি নিয়ে গেলেন, তখন হাসানুজ্জামান খান ছিলেন আমাদের নিউ নেশনের নিউজ এডিটর। হাসান ভাইয়ের, উনি মারা গেছেন, হাসান ভাইয়ের কাছে নিয়ে গেলেন। তো হাসান ভাই আমার ভাইয়ের পরিচয় জেনে বললো যে ঠিক আছে, তুমি সেশন জ্যাবের উপরে একটা রিপোর্ট লিখে নিয়ে আসো। তো আমি 3-4 দিন ঘোরাঘুরি করলাম ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাতে, কিছু তথ্য জোগাড় করলাম। ডাকসুতে গেলাম, তখন ডাকসু ভবনে গোপাল নামে একজন লোক ছিলেন, গোপাল দাও কিছু তথ্য দিলেন। বিভিন্ন জায়গা থেকে জড়ো টড়ো করে আমি যাই হোক 2-3 দিন পরে একটা রিপোর্ট লিখলাম। তখন লেখার জন্য টাইপরাইটার ছিল আমাদের, তো আমি তো টাইপরাইটার চালাতে জানতাম না, হাতে লিখে দিলাম। শেখ মহিউদ্দিন নামে একজন ছিলেন বরিশালের, খুব সিনিয়র জার্নালিস্ট, মহিউদ্দিন ভাই মারা গেছেন। মহিউদ্দিন ভাই আমাকে টাইপ করে দিলেন, বললেন যে নিয়ে যাও। হাসান ভাইয়ের কাছে জমা দিয়ে আসলাম। তারপরে 2-3 দিন আসা যাওয়া করি, কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট দেয় না হাসান ভাই। আমার কোনো নিয়োগপত্র তখনও পর্যন্ত হয়নি, 1989 সালের কথা বলছি। তারপরে আমি একদিন ভয়ে ভয়ে হাসান ভাইকে বললাম যে আমি তো এরকম সেশন জ্যামের উপরে লিখলাম কয়েক পাতা, তো ছাপা হলো না কেন? হাসান ভাই দিলেন একটা ধমক, বললেন যে তোমার রিপোর্ট তো পরের দিনই ছাপা হয়েছে। তো উনি খুঁজে টুজে বের করে দেখলাম যে ফার্স্ট পেজেই ডাবল কলামে রিপোর্টটা ছাপা হয়েছে, কিন্তু পড়ে আমি ভিতরে দেখলাম যে আমি এগুলো লিখিনি। আমি যা লিখেছি তথ্যগুলো ঠিক আছে, ইনফরমেশন সব ঠিক ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। যেহেতু আমি বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছি, ইংরেজি অত ভালো ছিল না, ওইটা রিরাইট হয়েছে। হাসান ভাই কাউকে দিয়ে লিখিয়েছেন ডেস্কে, গোল টেবিলে যারা ছিলেন। তারপরে উনি আমাকে ওই রিপোর্ট নিয়ে বসালেন এবং বললেন যে আমি কোথায় কোথায় ভুল করেছি, কি কি চেঞ্জ করা। উনি বললেন এটা বারবার পড়ো, তুমি কি লিখেছো এটার সঙ্গে মেলাও। মিলিয়ে দেখলাম, তো সংক্ষেপ করি। এরপরে আমি ওইটা দেখে খুব মানে লজ্জা নিয়ে ফিরে আসলাম যে আমি তো লিখতেই জানি না। তারপরে হাসান ভাই বলল যে মন খারাপ করো না, এরকম সবারই হয়েছে যারা শুরু করেছে এরকম। তারপরে উনি একটার পর একটা অ্যাসাইনমেন্ট দিতে থাকলেন এবং আমার লেখা আস্তে আস্তে ইংরেজিও আয়ত্তে আসলো, লেখার হাতও আসলো, টাইপরাইটার দিয়ে লেখা শুরু করলাম। এই হলো শুরু, সাংবাদিকতার শুরু। এরপরে 94 পর্যন্ত, আমি 93 পর্যন্ত নিউ নেশনে ছিলাম ক্যাম্পাস রিপোর্টার হিসাবে। এরপরে আমার ব্যাচেলর হওয়ার আগেই পরীক্ষা যখন দিচ্ছি, তখন বেক্সিমকো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা চালু করলো। এটা ছিল মধুমিতা সিনেমা হলের 5 তলায়। তো ওখানে একটা টিম করা হলো বিভিন্ন ইংরেজি পত্রিকার রিপোর্টারদের এনে, আমাকে ওখানে নেওয়া হলো স্টাফ রিপোর্টার হিসাবে। ওই প্রথম আমি ক্যাম্পাস থেকে, মানে ব্যাচেলর শেষ করার আগে আমি স্টাফ রিপোর্টার হয়ে গেলাম। ওখানে বড় বড় লোকজন ছিল, নুরুল কবির ভাই ছিলেন, সাইফুল হুদা, সাইফুল আমিন, মাহফুজুল্লাহ, ওনাদের সবার সঙ্গে আমি কাজ করেছি, টিমে ছিলাম। এই হচ্ছে প্রিন্ট মিডিয়াতে এই দুটো পত্রিকাতেই কাজ করেছি। আর বিভিন্ন সময় ইত্তেফাক বা রোববার, ক্রীড়ালোক, বিভিন্ন জায়গায় লিখেছি, কিন্তু স্টাফ হিসাবে না। আর টেলিভিশন আমার শুরু হয়েছে, এর মাঝখানের গল্প রাখলাম, পরে আবার বলবো। টেলিভিশন শুরু হয়েছে মূলত আমি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে। STB USA, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটা টেলিভিশন চালু হয়েছিল 2006 সালে নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কে ছিল হেড অফিস, বাংলাদেশে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ওই ভবনেই একটা বোধহয় স্টুডিও ছিল। কারওয়ান বাজারে মনে হয় তাদের একটা শাখা অফিস ছিল ওখান থেকে। এবং আমার টেলিভিশনে খবর পড়ার শুরুও কায়সারের মতোই একটা গল্প। মেন নিউজকাস্টার আসেনি,
আমি আমার নিউজের তখন দায়িত্ব ছিল দর্পণ কবির, বাংলা বাজার পত্রিকায় ছিল এক সময়, আমাদেরই বন্ধু। আর আমি দর্পণের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করতাম। আর ওই টেলিভিশনটার হেড ছিল, হেড অফ নিউজ না, মনে হয় টোটাল টিভিটাই অর্গানাইজ করেছিল লন্ডন থেকে শামসুল আলম লিটন নামে আমাদের আরেক বন্ধু। সে এসে কিছুদিন কনসালটেন্সি করে টিভিটা দাঁড় করে দিয়ে গিয়েছিল এবং আমি আর দর্পণ মূলত ওই টেলিভিশনটা চালাতাম। আর এখান থেকে ঢাকা অফিসে নাইম নিজাম ছিলেন। ওই রকমভাবেই একদিন নিউজকাস্টার আসেনি, দর্পণ বলল যে আপনি শুরু করেন। আমি শুরু করলাম টেলিভিশন সাংবাদিকতা শুরু। বেসিক্যালি আমি রিপোর্টিং করতাম, এই নিউজ টিমটাকে লিড করতাম, আর মাঝে মধ্যে খবর পড়তাম। তো ওই দিয়েই আমার টেলিভিশনের যাত্রা শুরু। আমি তো আপনাকে নিউ ইয়র্কে এটিএন বাংলাও কাজ করতে দেখেছি। এটিএন বাংলায় পরে আমরা যখন সংবাদের কারণে আমেরিকায় যেতাম আপনার শরণাপন্ন হতাম। এটা বলে শেষ করি, 2008 সালে যখন সরকার পরিবর্তন হলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখন তো মূলত এটা সামরিক শাসিত সরকার ছিল পেছন থেকে। তো ওই সময় টেলিভিশনগুলো এবং মানে মিডিয়াতে বোধহয় একটু কড়াকড়ি আরোপ করা হয়েছিল, যারই ফলশ্রুতিতে আমাদের সবগুলো মিডিয়া বোধহয় একটা ফর্মুলা অনুযায়ী কাজ করতে হতো। সেই সময় এসটিভি ইউএসের ঢাকা অফিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ঢাকা অফিস বন্ধ করার বোধহয় পরে আরও 4-5 মাস আমরা নিউ ইয়র্ক থেকে, হেড অফিস যেহেতু নিউ ইয়র্কে ছিল, এসটিভি চালিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা ধরে রাখা যায়নি। তখন এসটিভি বন্ধ হওয়ার পরে আমি এনটিভিতে ঢুকলাম প্রথমে। এনটিভিতে প্রবাস সংবাদ নামে একটা, মানে ওখান থেকে নিউ ইয়র্ক থেকে একটা খবর চালু করলাম। এনটিভিতে থাকার পরে বোধহয় বছর দেড়েক পরে মাহফুজ ভাই, এটিএন বাংলার চেয়ারম্যান, উনি তো প্রায়ই যেতেন নিউ ইয়র্কে, হঠাৎ করে এনটিভিতে ওই নিউজটা দেখে উনি বললেন যে এই এনটিভিতে এরকম একটা নিউজ চালু হলো প্রবাস থেকে, এত সুন্দর, আমরা কেন পারি না। তখন এটিএন বাংলা বোধহয় এনটিভির আগেই গিয়েছিল, ওখানে অফিস করেছিল। তখন আমাকে খুঁজে উনি ডাকিয়ে দিয়ে আসলেন। তারপরে উনি বললেন যে আপনি আমার সঙ্গে কাজ করেন। ওই থেকে এটিএন বাংলায় শুরু করলাম 2000 খুব সম্ভবত 8 সালে। 8 সাল থেকে 13 সাল পর্যন্ত ছিলাম এটিএন বাংলায়। তারপরে গল্প শুনবো, জি, আবার এই গল্পও শুনবো যে আপনি কেন দেশ থেকে আমেরিকায় নিশ্চয়ই গেলেন, কি জন্য গেলেন সেটা। আচ্ছা কাউসার ভাই, সেলিম ভাই যেটি বলছিলেন টাইপরাইটার, মানে নিজেরা হাতে লিখে আরেকজনকে দিয়ে টাইপ করে তারপরে নিউজটা রেডি করা। আমরা তো নিজেরা নিজের কম্পিউটারে খুব সুন্দর করে লিখি। আর এখন তো আরো, মানে যদি টেকনোলজির কথা বলি, মোবাইল সামনে নিয়ে মুখে বললেই লেখা হয়ে যায়। আপনারা টিভিতে কিভাবে শুরু করেছিলেন? আমাদের টেলিভিশন সাংবাদিকতা খুবই বর্ণাঢ্যভাবে হয়েছে। আমি যদি 21 টেলিভিশনের কথা বলি, সেটা হচ্ছে যে 21 টেলিভিশন ওই সময়ে প্রযুক্তিগত দিক থেকে যত রকমের আধুনিক ব্যবস্থা ছিল সেটি দিয়ে আসলে টেলিভিশনটা শুরু হয়েছিল। আমাদের স্টুডিওটা ছিল খুবই আধুনিক এবং আমরা ওই সময়ে উইনকিউ যে সফটওয়্যার, এটা দিয়ে আমরা চলতাম। কিন্তু আমরা যখন 21 টেলিভিশন যখন 2003 সালে বন্ধ হয়ে যায়, তখন আমরা আবার একটা ব্যাচ এটিএন বাংলায় যাই, আর একটা ব্যাচ হচ্ছে এনটিভি শুরু করে। কিন্তু এটিএন বাংলায় যখন যাই তখন এটা ভীষণ রকম একটা জার্কিং অবস্থা, কারণ 21 টেলিভিশনের স্টুডিও প্রযুক্তিগত দিক থেকে যে পরিমাণ অ্যাডভান্স ছিল, এটিএন বাংলা ছিল তখন সেই পরিমাণই মানে খুবই পেছানো ছিল, কারণ টেকনোলজিক্যাল জায়গায়। আর পাশাপাশি এটিএন বাংলা তো একটা এন্টারটেনমেন্ট বেসড চ্যানেল, মানে নিউজ ছিল ওইখানে। আমি যতটুকু জানি যে নঈম নিজাম সাহেব সেখানে নিউজ চালু করেছিলেন। কিন্তু আমরা যে ব্যাচটা যাই, এটা যাওয়ার পর একটা বিশাল বড় একটা পরিবর্তন আসে এবং আমার দায়িত্ব তো দুইটা, একটা হচ্ছে সে স্ক্রিন, আর একটা হচ্ছে যে স্ক্রিনের বাইরে। স্ক্রিনের বাইরে মানে হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন। আমি ওইখানে ইপি হিসাবে যেটা জয়েন করি। তো সেখানে গিয়ে ওখানে যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাটা একটু আমাদেরকে মেনটেন করতে হয়েছে। কারণ হচ্ছে যে ক্যামেরা ছিল ডিফারেন্ট এবং যে আয়োজন স্টুডিওটা সেটাও ছিল খুব স্বল্প, এবং সেখানে কিন্তু টাইপ কম্পোজ করে কাজ করতে হতো না। ওখানে টাইপিস্ট ছিল,
কারণ অনেকেই তখন কম্পোজ করতে পারতাম না। আমরা যারা ছিলাম তারা তো সবাই আমরা কম্পোজ করতে পারতাম, কারণ হচ্ছে যে আমাদের ট্রেন ছিল ওই রকমভাবে, কারণ আমাদের অটো কিউতে মানে উইন কিউতে কাজ করতে হতো। কিন্তু এটিএন বাংলায় আবার অন্য আগের যারা ছিল তারা আবার হচ্ছে যে কম্পোজটা ওইভাবে করতে পারতো না, প্লাস অটো কিউ ছিল না। প্রযুক্তিগত যে পরিবর্তনটা সেটা আসলে এটিএন বাংলায় ছিল। এখন হয়তো আমি ঠিক জানি না যে হয়তো অটো কিউ কিংবা এই জাতীয় বিষয়গুলো আরো হয়তো এখন হয়তো পরিবর্তন হয়েছে এটিএন বাংলা। কিন্তু এটিএন বাংলা সেই সময় নিউজ খুবই জনপ্রিয় ছিল এবং আমাদের মনে আছে যে আমাদের এটিএন বাংলায় ওই সময়ে বিজ্ঞাপন দিতে গেলে তখন ইচ্ছা করলে বিজ্ঞাপন দেওয়া যেত না, সেটাকে মানে এক ধরনের লটারি হতো। ইটিভিতেও তাই ছিল। এরপরে আসলে প্রযুক্তিগতভাবে অনেক পরিবর্তন হয়েছে টেলিভিশনগুলোতে। এখন তো সব আধুনিক ব্যবস্থা আছে। আমরা যখন কাজ করতাম তখন লাইভ করতে খুব অসুবিধা হতো, কারণ লাইভ তখন একটা ওভি ভ্যান দিয়ে করতে হতো, ভ্যান সিস্টেম ছিল। তো সব জায়গায় তো ভ্যান যেত না, সেটাকে ডিসবান্ডেল করা করা। এখন তো এগুলি আপনার মোবাইলের ভিতরে চলে আসছে, একটা ব্যাকপ্যাকের ভিতরে ভ্যান চলে আসছে, যখন তখন যেখানে সেখানে লাইভ করা যেত। কিন্তু ওই যে 2000 সালে যে একটা লিমিটেড প্রযুক্তি এবং সর্বোচ্চ প্রযুক্তি যেটা আধুনিক টেলিভিশনগুলো ব্যবহার করতো ওই সময় পর্যন্ত, তো সেটা আমরা খুব এনজয় করেছি। এবং এখন যে আমাদের ইটিভিতে প্রেজেন্টারদের জন্য অনেক রকম ব্যবস্থা ছিল, তাদের রেস্টরুম ছিল আলাদা, মেকআপের ব্যবস্থা ছিল আলাদা, আমরা ড্রেস অ্যালাউন্স পেতাম। মানে উপস্থাপনাটা একটা হচ্ছে যে আপনার কোনো টেলিভিশন সেই অর্থে নিউজ করতো না, সেই জন্য বাইরে সেই রেসপন্সটা পাওয়া যেত, ফলে একটা অন্যরকম একটা দায়িত্ববোধ কাজ করতো। কিন্তু সেই সাথে এনভায়রনমেন্টটা তখন যে শেখার, সমালোচনা করার, নিজেদের ভিতরে একটা গ্রুপ মিটিং করে একটা ডিসকাস করার এই রেওয়াজগুলি ছিল। আমাদের যখন টেলিভিশন শেষ হতো নিউজ পড়া, তখন সাইমন ড্রিং আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং আমাদের নিউজের যারা দায়িত্বে ছিলেন, আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে ওই নিউজটার সমালোচনা করা। ইচ অ্যান্ড এভরিবডি কিন্তু জবাবদিহিতা করতে হতো। মানে সেটা আমরা মানে ইটিভিতেই ঠিক মতো প্রয়োগ করতে পেরেছিলাম। সো এখন হয়তো প্রযুক্তিগতভাবে অনেক টেলিভিশনই অনেক অ্যাডভান্স বিষয়গুলো এনজয় করছে, কিন্তু আমি মনে করি এখনও কন্টেন্টের জায়গা থেকে অনেক কিছু করার আছে, এখনও সেগুলো হয়নি। মানে সময়ের সাথে মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে স্ক্রিন হয়তো বদলেছে, কিন্তু আরও বেশি মানে দর্শক বান্ধব হওয়া, আরও বেশি মানুষের কাছাকাছি যাওয়া, আরও বেশি সমস্যার কাছাকাছি যাওয়া, এটার মনে হয় সুযোগ এখনও রয়ে গেছে। এখন আমরা সেইভাবে কাজ করতে পারি না। সুযোগ রয়েছে, পাশাপাশি হস্তক্ষেপের, প্রশাসনিক হস্তক্ষেপের মাত্রাও বেড়েছে। আমি জানি না তখন কেমন ছিল, সেই গল্প শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা সেলিম ভাই, যে আপনি যেখানে থেমেছিলেন, সাংবাদিকতার যে কয়েকটি মাধ্যম আছে, প্রিন্ট মিডিয়াম, অডিও, ভিডিও, সবগুলোতেই কাজ করেছি। এখন তো আবার ভয়েস অফ আমেরিকায় দীর্ঘদিন কাজ করেছেন, এখন আবার অনলাইন হয়েছে। তো সাংবাদিকতা তো আসলে যদি আমি সূত্র অনুযায়ী সাংবাদিকতা বলি, এটা কিন্তু খুব সহজ এবং প্রিসাইজ। এই যে 5W1H যেটা আমরা শুরুতেই শিখেছি, হ্যাঁ, কি, কেন, কোথায়, কখন, কবে, কিভাবে, এটা হলো বেসিক সূত্র সাংবাদিকতার। এই জিনিস, এই প্রশ্নগুলোকে যদি কেউ মাথার ভিতরে ঢোকায় তাহলে এবং সেটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ কাজ করে, তাহলে সাংবাদিকতা তার জন্য খুব সহজ হয়ে যায়। আমি যখন নিউনেশনে ঢুকেছি, আমাকে প্রথম বলা হয়েছে ইন্ট্রো কিভাবে লিখতে হয়। পুরো ঘটনাটাকে, সারা দিনের একটা ঘটনাকে কিভাবে 22 শব্দ বা 25 শব্দের ভিতরে লিখতে হয়, মানে মানে ইন্ট্রো যেটা কি বলে, ভূমিকা, নিউজের ভূমিকার ভিতর দিয়ে পুরো সংবাদটা আগে নিয়ে আসতে হবে এবং এরপরে বডিতে পুরো গল্পটা বলতে হবে, শেষে একটা উপসংহার টেনে শেষ করতে হবে। এটা হলো প্রিন্ট জার্নালিজমে। এবং আরেকটা ছিল ওই পিরামিড ফর্মে করা, হ্যাঁ, উল্টো পিরামিড, তারপর হচ্ছে পিরামিড, রাইট, ওইগুলো ইন্ট্রো লেখার জন্য যে পিরামিডের যে মানে একেবারে অগ্রভাগ, ওইখানে থাকবে হচ্ছে ইন্ট্রো, তারপর আস্তে আস্তে নিউজটাকে করতে হবে, মানে গল্পটাকে বলতে হবে আস্তে আস্তে। আপনি যেহেতু বলেছেন সাংবাদিকতার একাল সেকাল নিয়ে আমরা কথা বলি, চায়ের আলোচনা করি আর কি, যদিও চা আপনি দেননি, চা আমরা খেয়ে এসেছি একটু আগেই। একটু মানে
পরিবেশটাকে একটু হালকা করে করার জন্য কথাগুলো বলছি। সাংবাদিকতা আমি খুব সোজাভাবে বললাম যে যদি সূত্রটা ফলো করা হয় অত্যন্ত সহজ, কিন্তু যদি সূত্রটা না বোঝা যায় তাহলে সাংবাদিকতা সারা জীবন চেষ্টা করলেও হবে না। এখন আমাকে অনেকেই বলে যে কি করেন, আপনি তো সাংবাদিক। আমি বললাম সাংবাদিকতা শেখার চেষ্টা করছি এখনো, জানি না পেরেছি কিনা। 3 দশক 3.5 দশকেও 3 দশক 3.5 দশকেও। তো আমার জার্নিটার যে পর্যায়ে আমি ছিলাম, যে নিউ নেশন ছেড়ে যখন ইন্ডিপেন্ডেন্টে আসলাম 1994 সালে, পত্রিকাটা বের হওয়ার বোধহয় 6 মাস আগে সালমান এফ রহমান যে টিমটাকে নিয়োগ দিলেন, ইংরেজি পত্রিকা প্রথম ডিজিটালাইজড ইংরেজি পত্রিকা বলতে পারি এটাকে, কারণ কম্পিউটারের প্রচলন শুরু হয়েছে ওই 94 সালে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা দিয়ে। উনি আমাদের 6 মাস আগের থেকে ট্রেনিং, এক পাশে কম্পিউটার ট্রেনিং দেওয়ালেন, আরেক পাশে ইংরেজির, আমরা সবাই যদিও ইংরেজি পত্রিকা থেকে এসেছি ব্যাকগ্রাউন্ড থেকে, তারপরে ইংরেজির আলাদা করে প্রফেসর মুনির চৌধুরী, তারপরে মনিরুল ইসলাম, না কবির চৌধুরী, হ্যাঁ মুনির চৌধুরীর ভাই, হ্যাঁ মুনির চৌধুরী ভাই। তারপরে ইংরেজি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন টিচার আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ওই থেকে আমরা শুরু করলাম। 94 থেকে বোধহয় আমি ক্রাইম বিটে কাজ করতাম। এটা আবার মজার গল্প, ক্রাইম বিটে কিভাবে কাজ করতাম এগুলো বলতে চাই না, কারণ ক্রাইম বিটের অনেক সুনাম দুর্নাম আছে। কিন্তু আমরা তখন যারা কাজ করেছি ক্রাইম বিটে, যে কয়জন, তাদের মূল কাজ ছিল ডিবি অফিস, রমনার ওইদিকে ডিবি অফিসে গিয়ে খাকি রঙের কাগজে প্রেস রিলিজ ধরা। এক্স্যাক্টলি, ডিসিডিবি যিনি ছিলেন উনি আমাদেরকে সব ইনফরমেশন এক জায়গায় করে দিতেন, সারা শহর এবং বাইরে থেকে যেগুলো বিভিন্ন আমাদের যারা কলিগ ছিলেন তারা পাঠাতো, ওগুলো কম্পাইল করে আমরা করতাম। তো 94 সাল থেকে 97 সাল পর্যন্ত আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছি। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, পাশাপাশি আমি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে জাপানি ভাষা শিখতাম। তো জাপানি দূতাবাস থেকে একটা লিয়াজ অফিসারের একটা বিজ্ঞাপন আসলো, আমি সেখানে অ্যাপ্লাই করলাম এবং ওখানে সিলেক্টেড হওয়ার পরে 97 সালের শেষের দিকে আমি জাপানি দূতাবাসে, বলতে গেলে পিআরওর পদ আর কি, ওই সাংবাদিকতার সঙ্গেই সংশ্লিষ্ট, সাংবাদিকদের নিয়েই কাজ, বা জাপানের বিভিন্ন প্রকল্প তুলে ধরা, জাপানের কালচার ইনফরমেশন তুলে ধরা, জাপানে যারা পড়তে যায় মোম্বুসো স্কলারশিপ নিয়ে তাদেরকে সহায়তা করা, এইসব কাজ করলাম। আপনি জিজ্ঞেস করেছেন যুক্তরাষ্ট্রে কিভাবে গেলাম, সেই জন্য আমি আসছি। কিভাবে মানে কেন গেলেন সেটা বলতে গেলে আমার নিজের কোনো কৃতিত্ব নেই বা নিজের কোনো ইচ্ছাও ছিল না যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য। আমার একটা কাজিন ছিল, সে সবসময় ওই ডিভি লটারি ছাড়ার পর থেকে সে অ্যাপ্লাই করতো, আমাদের সব ভাই বোনদের কাজিনদের ইনফরমেশন তার কাছে ছিল, প্রতি বছর সে অ্যাপ্লাই করতো। তো করতে করতে 2004 সালে হঠাৎ শেষের দিকে আমি একটা চিঠি পেলাম। আমি চিঠি পাইনি, আমি থাকতাম রামপুরাতে, আমার বাসা সাংবাদিক কলোনিতে, বড় ভাই। তো ভাবি ফোন দিল, তোর একটা চিঠি এসছে কিন্তু আমাদেরকে দেয়নি, ওটা ফেরত নিয়ে গেছে, তোমাকে অমুক জায়গা থেকে পিক আপ করতে হবে। আমি এখানে দু একটা কথা অ্যাড করতে পারি। কাছারি বললো অ্যাড করার পাশাপাশি আপনার আমেরিকার গণমাধ্যমের যে অবস্থা, যে সংকটের কথাটি কাছারি ভাই বললেন, সেটাও যদি একটু বলেন। আমি বলছি 9/11-এর পরে আমাদের দেশের গণমাধ্যমের যে উপর যে ধরনের চাপ আসার শুরু করলো, তারই ফলশ্রুতিতে তো অনেকগুলো মিডিয়া বন্ধ হয়ে গেল। এসটিভি ইউএসও কিন্তু তার শিকার বন্ধ হয়ে গেল, যার কারণে সিএসবি বন্ধ হয়ে গেল। তো যার কারণে সাংবাদিকতা পেশার মধ্যেও কিন্তু এক ধরনের ওই যে মানে যে পলিসিগত চাপ যেগুলো এসছে বিভিন্ন মাধ্যমে, সেখান থেকে এটা ব্যক্তি পর্যায়ে চলে এসছে। সাংবাদিকরা নিজেরাই টিকে থাকার স্বার্থে অনেকেই সেলফ সেন্সরশিপ বিষয়টাকে আয়ত্তে এনেছে এবং আমার মনে হয় গত কিছুদিন আগে পর্যন্তও সেটা অনেককেই ফলো করতে হয়েছে। এটা কাসা যেভাবে বললো যে এটা থেকে আমাদের মুক্ত হতে হবে, এই পেশাটিকে স্বাধীন পেশা বলা হয়, মহান পেশা বলা হয়। এই স্বাধীনতা এবং মহানতা ধরে রাখার স্বার্থে আমাদেরকেই যে কোনো প্রকারেই হোক এই বিষয়গুলো থেকে, মানে চাপ এবং পলিসি নীতি এইগুলো থেকে সরে এসে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে আমাদের
সাংবাদিকতার সূত্র অনুসরণ করেই চলতে হবে। এই জায়গাটা আমি শুধু একটা জিনিস যোগ করতে চাই যে সেলফ সেন্সরশিপের সাথে সাথে আমাদের মধ্যে অনেক সাংবাদিকই একসময় যারা দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন, যারা খুব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছেন, তারা যখন স্থাপকের ভূমিকায় উত্তীর্ণ হয়, স্থাপকের ভূমিকায় যখন নিজেদেরকে পরিচয় করতে চায়, সেটা আমি মনে করি আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে গণমাধ্যমকে। কারণ কিছুটা সেন্সরশিপ সব জায়গায় থাকে, এটা আমি বলেছি যে এটা থাকে, এটা বিশেষ করে তৃতীয় বিশ্বে এটা সবাই হস্তক্ষেপ করতে চায়। কিন্তু সেখান থেকে আমি যদি আগ বাড়িয়ে সেই সেন্সরশিপটাকে গ্লোরিফাই করি, তাহলে তো সেটা তো বলে নাই কেউ গ্লোরিফাই করার জন্য। সেই জায়গাগুলো আমি মনে করি যে নতুন করে এটা ভাবতে হবে। কারণ হচ্ছে এই দেশে দেখেন, এই দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে সব জায়গায় কিন্তু একটা দ্রোহী ভাব ছিল, কিন্তু বিশেষ করে গণমাধ্যমের কিন্তু একটা দ্রোহী ভাব ছিল। আপনি যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথা যদি আমরা জানি, যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মানে ইতিহাস পড়ে আমরা বড় হয়েছি, তারা কেন সেলফ সেন্সরশিপের মধ্যে গ্লোরিফাই করবে? তখন পাকিস্তান জান্তার বিরুদ্ধে তো একটা রেডিও মুক্তভাবে কথা বলেছে। যে জাতির মানে অভ্যাস হচ্ছে স্বাধীনভাবে কথা বলা, সে জাতি কেন আরেকজনের কথা শুনবে এবং শুনে সেটাকে আরও বেশি গ্লোরিফাই করবে? এটা আসলে ঠিক না। ফলে আমি মনে করি যে সংস্কার নিয়ে আমরা যে এখন এত কথা বলছি, সেই রকম আমি যদি টুটি চেপে ধরে সবকিছু সংস্কার করি তাহলে ওটা হবে না। সেলফ সেন্সরশিপ এবং মানে একটা পলিসির ভিতরে থাকার নীতি তো আসলে শুরু থেকেই ছিল, পরবর্তীতে এটা প্রকট হয়েছে। আমরা যদি এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসার আগের কথা চিন্তা করি, যখন বিটিভি ছিল, একসময় তো নামই হয়ে গিয়েছিল সাহেব বিবির বাক্স। হ্যাঁ, সাহেব বিবি গোলামের বাক্স। প্রিসাইজ একটা পলিসির ভিতরে থেকে কাজ করতে হতো বলেই সাহেব বিবির গোলামের বাক্সে পরিণত হয়েছিল। ওইটা এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসার শুরুর দিকে কিন্তু ছিল না, পরে এই যে 111-এর পরে এসছে। যাই হোক, এটা আস্তে আস্তে আমরা যেহেতু এখন জেনারেশন জি এর যুগ, আমার মনে হয় সিটিজেন সাংবাদিকতা শুরু হয়েছে এবং এই সব সূত্র ভাঙা শুরু হয়েছে। ভবিষ্যতে এটা হয়তো আস্তে 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 মিডিয়াগুলোতেও ফলো করা হবে। আচ্ছা সেলিম ভাই, কাউসার ভাই যে আক্ষেপের কথাগুলো বলছিলেন যে 21 টিভি বন্ধ করে দেওয়া হলো, সিএসবি বন্ধ করে দেওয়া হলো, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হলো, আপনি বলছিলেন এসটিভি ইউএসও বন্ধ করে দেওয়া হলো, আমি ধরেই নিলাম কিছু ভুল নিউজ গিয়েছে, সেটার তো বিচারের ব্যবস্থা আছেই, সেটার জন্য পানিশমেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু এই পুরো জিনিসটা মানে মাথার কোথাও একটু ব্যথা দেখে মাথাটা কেটে ফেলে দেওয়া, আমেরিকায় কি হয়? আমেরিকায় এরকম কোথাও কখনো হয় না। এবং আমি তো আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া বলতে সরকারি ভয়েস অফ আমেরিকাও কাজ করেছেন দীর্ঘদিন, সরকারি মিডিয়াতে কাজ করেছি, তো ওখানেও একটা পলিসির আন্ডারে কাজ করতে হতো, কিন্তু সেই পলিসি এরকম গলা টিপে ধরার পলিসি ছিল না। একটা ওয়াইড ফ্রেমওয়ার্ক ছিল যার মাধ্যমে কাজ করতে হতো। কিছু পলিসি ছিল যেগুলো খুবই বলে ক্লাসিফাইড ইনফরমেশন, যেগুলো দেশের জন্য, জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর, সেই সব বিষয়গুলো বাদ দিয়ে আর কোনো রকম নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। আর এমনি পলিসিগতভাবে এরকম থাকে যে বিভিন্ন দলের প্রো আওয়ামী বা প্রো বিএনপি বা প্রো জামাত মিডিয়া এরকম আমেরিকাতেও আছে, ইউরোপেও আছে, অন্যান্য দেশেও আছে, কিন্তু তারা গভর্নমেন্টের দিয়ে দেওয়া কোনো নীতির আন্ডারে কাজ করে না, তারা নিজেরাই নিজে থেকে এই প্রো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেইগুলো এই না যে পুরো প্রফেশনটাকে, পুরো পেশাটাকে বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ, বিসর্জন দিয়ে দেয়, সেরকম না। আমি তো প্রায় 10 বছর কাজ করেছি, বিশেষ করে ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিস কাজ, যদিও আমার বাংলা সার্ভিসে কাজ করতে হতো, কিন্তু আমাদের মূল যে সেন্ট্রাল সার্ভিস ইংলিশ ডিপার্টমেন্ট, ওখান থেকে তো এক ধরনের একটা দেওয়া হতো, গাইডলাইন দিয়ে দেওয়া হতো। প্রতিদিনকার ধরেন 100টা নিউজ আইটেমের ভিতরে হয়তো আমাদের দেশের সঙ্গে রিলেটেড যে নিউজগুলো, সেগুলোর হয়তো 50টা আমাদেরকে দিয়ে দেওয়া হতো, যে এগুলোর ভিতর থেকে তোমরা বাছাই করে কিছু নাও। আর বাকি আমাদের দেশের যারা স্ট্রিঙ্গার ছিল, কলকাতা বা বাংলা স্পিকিং যেসব স্টেটগুলো ছিল, সেখানেও যারা ছিল, তারা কমিউনিটির প্রোগ্রাম বা আমাদের বাংলাদেশের ন্যাশনাল যে নিউজগুলো ছিল সেগুলো দিয়ে কম্পাইল করে আমরা করতাম, যেখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না। একেবারে স্পেসিফিকভাবে এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে, বা অমুকের ইন্টারভিউ করা যাবে না, অমুকের ইন্টারভিউ করতে হবে, এই রকম কোনো প্রেসক্রিপশন কখনোই ছিল না। এবং
আমার ধারণা CNN বলেন, তারপরে ABC বলেন, ফক্স বলেন, কোনো চ্যানেলেই এরকম নিয়ন্ত্রণ নাই। নিউ ইয়র্ক টাইমস, তারপরে ওয়াশিংটন পোস্ট, কোথাও এরকম নাই। জাপানের সবচেয়ে বড় যে পত্রিকাগুলো, ইউমিউরি শিম্বুন, আমি যেহেতু জাপানে ছিলাম, মাঝে মধ্যে গিয়েছি এবং এম্বাসিতে কাজ করতাম, জাপানেও খুবই স্বাধীন এই সাংবাদিকতার পেশা। NHK চ্যানেল। আর রেডিওর কথা যদি বলেন, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে, বলতে গেলে এটা সবাই নাম জানে না, NPR যেটা ন্যাশনাল পাবলিক রেডিও আমেরিকার, প্রত্যেকটা মানুষ গাড়িতে, বা আমেরিকাতে তো প্রত্যেক মানুষই গাড়ি চালায় বলতে গেলে, এবং ট্যাক্সিতে চড়ে, তো প্রত্যেকটা মানুষ গাড়িতে উঠে NPR শুনবে। আর এই NPRটা পৃথিবীর ভিতরে সবচেয়ে স্বাধীন গণমাধ্যম, কারণ NPR কারোর অধীনে নয়, কেউ মালিক না, পুরো যারা লিসেনার এরা পয়সা দিয়ে এই মিডিয়াটাকে চালায়। আমার মনে হয় ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর উন্নত যত রাষ্ট্র আছে, কোনো জায়গায় এতটা এই পেশা প্রেসক্রিপশন দিয়ে চলে না। তার মানে আপনি 10 বছর ভয়েস অফ আমেরিকায় কাজ করেছেন, কখনো একটা ফোন পাননি এই নিউজটা? কখনো না। 10 বছরে আমি 4 জন প্রেসিডেন্টের ক্যাম্পেইনে কাজ করেছি। মানে ক্যাম্পেইনে বলতে, যেহেতু সরকারি গণমাধ্যমে কাজ করতাম, আমাদের অ্যাসাইন করা হয়েছে। কেউ যখন কনভেনশন হতো, আমাকে একবার রিপাবলিকান কনভেনশনে 2016 সালে পাঠানো হয়েছিল। 3 দিন ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ক্যাম্পেইনে। তারপরে হিলারির ক্যাম্পেইনে ছিলাম। কোথাও কেউ নিষেধও করেনি, বলেও নি যে এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করলে এই হবে, এবং তার প্রভাব কোনোদিন আমার কাজের ভিতরেও পড়েনি। এটা খুবই মানে ভালো জায়গায় কাজ করে আমি এসেছি। আরেকটা বিষয় প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে চাই, যেটি আমাদের এখানে একটা খুব বাজে ট্রেন্ড হয়েছে। কেউ হচ্ছে ফোন করলো কিংবা কোনো একটা হস্তক্ষেপ করলো, এটাকে আমরা বাদ দিই। আমরা যদি সেলফ সেন্সরশিপের কথা বলি, এই যে সোশ্যাল মিডিয়া এত মুক্ত, এত স্বাধীন, কিন্তু আমি বলবো যে কেউই দায়িত্বশীল না। বিশেষ করে মেইন স্ট্রিমের অনেক মানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখি যে তারা ভিউজ বাড়ানোর জন্য একটা রং শব্দ দিয়ে ফটোকার্ড বানাচ্ছে, কিংবা অনেকে AI ব্যবহার করে ফটোকার্ড বানাচ্ছে বা নিউজ করছে। এইগুলো আসলে ব্যাপক অর্থে অনেক মানুষদেরকে ক্ষতি করছে। কারণ খুব কম মানুষ আছে যাদের হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে। এর মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে যারা ফটো ম্যানিপুলেশন বোঝে, যারা আপনার টুইস্ট বোঝে, যারা AI বোঝে না। এই যে তারা যখন ইমেজটা দেখছে, নিউজটা পড়ছে, এটাকেই সত্য বলে মানছে এবং সেই অনুযায়ী রিয়্যাক্ট করছে। এই যে সামষ্টিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে মাইন্ডসেটটা তৈরি হচ্ছে, সেটা একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য, একটা রাষ্ট্রের বিকাশের জন্য এটা আসলে খুবই ক্ষতিকর। সো আমি মনে করি যে এই যে গভর্নমেন্ট যে আসছে, নানান রকম নীতিমালা তারা নেবেন, কিন্তু এই বিষয়গুলো আসলে নেওয়া উচিত। তাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? মেইন স্ট্রিমে যারা মিডিয়া, যারা সত্য মানে তথ্য তুলে ধরতে চেষ্টা করছেন এবং প্রকৃত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের নিউজে একসময় গিয়ে মানুষ বিশ্বাস করবে না। সো কেউ কোনো ফোন করবে সেই অনুযায়ী আমি এটা, এই যে অজুহাত যে আমরা দেই, আমাদের যতটুকু স্বাধীনতা আছে, আমাদের যতটুকু দায়িত্বশীলতা আছে, সেটারও কিন্তু পরিচয়টা আমার মনে হয় যে দেওয়া দরকার। এবং সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কোনো দরকার নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবহার করছে তাদেরও কিন্তু দায়িত্বশীলতার পরিচয় আছে। কারণ একটা দেশে একটা পুরো একটা জাতির মানে যখন আস্তে আস্তে অগ্রসর হয়, প্রযুক্তিগত অগ্রসরের সাথে সাথে তার বুদ্ধিবৃত্তিক অগ্রসরতাও কিন্তু খুব মানে জোরেশোরেই হওয়া উচিত। আমাদের দেশে বিশেষ করে এই পেশাতে, সাংবাদিকতা পেশায়, যেহেতু আমি অনেক বছর ধরে এই পেশার খুব কাছাকাছি ছিলাম, আমি নিজে না করলেও আমার ভাই বন্ধুরা অনেকেই ছিল, এই পেশাতে কিন্তু অন্যান্য সকল পেশার সঙ্গে যদি তুলনা করি, ইনসেন্টিভ, রেমুনারেশন এগুলো একটু ঘাটতি আছে। যার কারণে বিশাল বড় ঘাটতি। যার কারণে হয়তো অনেকে না চাইলেও
সেন্সরশিপের দিকে যেতে হয় নানান কারণে। একটু যদি ব্যাখ্যা দেন এই অবস্থার উন্নয়ন ধরেন কিভাবে আমি যদি ঘটানো যায়? শুধুমাত্র বেতনের কথাই বলি, আমি তো ছোটবেলায় ওয়েস্ট বোর্ড বুঝতাম না কিচ্ছু, কিন্তু ভাইরা সব দেখি আন্দোলন করছে ওয়েস্ট বোর্ড, আমি জিজ্ঞেস করতাম এটা কি, বললো এটা একটা স্ট্যান্ডার্ড বেতন কাঠামো আছে যেটা সব মালিকরা দেয় না, কেন দিবে না? এটাই হলো প্রথম প্রশ্ন। যদি আপনি মিডিয়া করেন তাহলে আপনার ওয়েস্ট বোর্ড মেনে সবাইকে বেতন দিতে হবে। আর বেতনটা যদি আমি যেরকম বললাম 97 সালে আমি কেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, আমি প্রমিজিনে একজন সাংবাদিক, তখন মাত্র আমার ক্যারিয়ার উঠছে, আমি তখন 5,000 টাকা বেতন পেতাম, বা 5,000-এরও কিছু কম, আমি 40,000 টাকা বেতনের অফার পেলাম আর এক জায়গায়। তো এইখানে যদি মানে 4,000 আর 40,000-এর ভিতরে তো অনেক পার্থক্য, তাই না? তো এখানকার উচিত ছিল কি, আমার মতো ইউনিভার্সিটি পড়া একটা ছেলে যখন পাশ করে বেরোবে তখন সে তো একটা ভালো বেতনে চাকরি খুঁজবে কোথাও, এবং সেই পেশায় টিকে থাকার জন্য আমি অন্য একটা পেশায় গেলে বছরে যে ইনক্রিমেন্ট হয় সেটা হয়তো 1,000-2,000 টাকা বাড়ে, কিন্তু সাংবাদিকতায় কয় টাকা বাড়ে আমরা নিজেরা জানি, কিভাবে বাড়ে সেটা আমরা নিজেরা জানি। তো এইরকম, মানে আপনি জিজ্ঞেস করলেন যে একটা উদাহরণ দেন, এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। সবচেয়ে একটা মেধাবী একজন মানুষ, একজন মেধাবী একজন ছাত্র, একজন মেধাবী ছাত্রী, সে কেন সাংবাদিকতা পেশায় আসে? একটা কসমেটিক্স কোম্পানিতে একজন মানুষকে যেভাবে বিবেচনা করা হয়, একজন কর্মীকে যেভাবে বিবেচনা করা হয়, একটা প্রাইভেট সেক্টরে একজন কর্মীকে যেভাবে বিবেচনা করা হয়, সে ভিজুয়ালাইজ করতে পারে 20 বছর পর আমি কোথায় যাব, বা 30 বছর পর আমি কোথায় যাব, আমার জীবনের নিশ্চয়তাটা কোথায়, আমি যে বাজারের যে ঊর্ধ্বমুখী যে বাজার, এই বাজারের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করব। আমার মনে হয় যে বাংলাদেশে একমাত্র প্রফেশন যে একটা সাংবাদিক কখনোই তার আগামী দিনটাও ভিজুয়ালাইজ করতে পারে না, আগামী বছরটাও ভিজুয়ালাইজ করতে পারে না। তাহলে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে একটা পেশার কিভাবে উৎকর্ষ হবে? তারপরে যদি চাপ আসে, তারপর যদি চাপ আসে, এবং তাকে সে যখন দেখে যে সোসাইটির আরও নানান রকম পেশার মানুষের সাথে আমাকে উঠতে বসতে হয়, তার সংসারের মানুষদের উঠতে বসতে হয়, সে তখন তো খাপ খাওয়াতে পারে না। সো মালিকদের আসলে এই জায়গাটায় মানে আমার মনে হয় যে চিন্তা করা উচিত। এবং সেই সাথে আরেকটা জিনিস আমি বলবো যে চাকরি করছে তারা নানান রকম স্ট্রেসের শিকার হয়, তারা নিউজ ওরিয়েন্টেড স্ট্রেসের শিকার হয়, নানান রকম দুর্ঘটনা কাভার করতে হয়, রাজনৈতিক হট্টগোল কাভার করতে হয়। এদের আসলে মানসিক প্রশান্তির জন্য, এদের মানসিক বিকাশের জন্য কোনো কাউন্সিলিং নাই, কোনো ট্রেনিং হয় না। প্রণোদনা কোথায়? একটা বিদেশি বা সরকারি দেখবেন যে একটা প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণটাও এক ধরনের, আমি যদি ধরি যে প্রশিক্ষণ থেকে তারা কোনো কিছু নেয় না, তাহলে তো একটা সম্প্রীতি হয়, একটা সম্মেলন হয়, একটা কলিগদের সাথে দেখা হয়, এর ভিতর দিয়ে কিন্তু আসলে মানুষের কাজের পরিবেশ তৈরি হয়। উই আর ভেরি ফরচুনেট, ভেরি প্রিভিলাইজড যে আমি যে কয়টা টেলিভিশনে কাজ করেছি, টানা 7 বছর আমি টেলিভিশনে মানে একাধারে কাজ করেছি, সব কয়টা টেলিভিশনে মানে ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। আমি আপনার সাথে কাজ করেছি আরটিভিতেও প্রচুর ট্রেনিংয়ের আমার ব্যবস্থা ছিল, তখনও পর্যন্ত এই রেওয়াজটা ছিল। তাহলে একটা মানুষকে আপনি কিভাবে সিঁড়ি দেখাবেন? তাকে তো মোটিভেটেড করতে হবে, তাকে তো ইন্সপায়ার করতে হবে। তো আমি মনে করি যে ট্রেনিংয়ের একটা বিশাল বড় গ্যাপ আছে আমাদের এইখানে। আর একটা জিনিস হচ্ছে যে পরিমাণ টেকনোলজি আসছে, টেকনোলজিতে একটা টুলস, এইটার সাথে চিন্তার কিভাবে যোগ দিব। মানে আমি যেহেতু সাংবাদিকতার বাইরে, আমি যে এখন কমিউনিকেশনে কাজ করছি, আমাদের কিন্তু প্রচুর কম্পিটিশন করতে হয়, গেলেই কিন্তু আমাকে কেউ কাজ দেয় না। হ্যাঁ, আমাকে কিন্তু আরও 8-10টা প্রতিষ্ঠানের সাথে কিন্তু মানে কম্পিটিশন দিতে হয়, সেখানে কিন্তু আমাকে পিচ করতে হয়, বেস্ট একটা সলিউশন তাদেরকে দিতে হয়। ঠিক একই রকমভাবে আমাদের মধ্যে সেই কম্পিটিশনগুলি থাকা উচিত। আপনি দেখেন এত কিছুর যে আমাদের এখানে অ্যাওয়ার্ড হয়, মানে অনুষ্ঠান হয়, আমরা কিছু গোষ্ঠীবদ্ধ অ্যাওয়ার্ড করেছি। আমি নিশ্চয়ই জানি যে সেলিম এক্ষেত্রে বলতে পারবে যে সারা পৃথিবীর প্রচুর জার্নালিজমের উপর কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড হয়। অ্যাওয়ার্ড মানে হচ্ছে ওই পেশার লোকজনদেরকে ইন্সপায়ার করার জন্য, এটাই ইনসেনটিভ। হ্যাঁ, এইটাই ইনসেন্টিভ। আমাদের এখানে যদিও কিছু মানে টিআইবি সহ আরও একটা রিপোর্টার্স ইউনিটি করে, কিন্তু এটা আসলে আরও ম্যাসিভ হওয়া উচিত, তাহলে কেউ তার বেস্ট কাজটা করতে চাবে, তাই না? মানে এইখানে যদি ডিজিটাল অ্যাওয়ার্ড যদি হয়, অ্যাডভার্টাইজিংয়ের মানে ক্ষেত্রেতে যদি এটা হতে পারে,
তাহলে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে এটা হবে না কেন? তাহলে একটা বেস্ট এডিটর তাহলে বেস্ট এডিটটা দিতে চাবে, বেস্ট ক্যামেরাম্যান তার শর্টসগুলো ভেবে নিতে চাবে। তো এই বিষয়গুলোর আসলে চর্চাটা করা দরকার, বিকাশটা করা দরকার। পুরস্কারটা থাকা খুবই জরুরি। আপনি সাংবাদিকতা ছেড়ে কেন এই সংকটগুলোর কথা চিন্তা করেই একটু আপনার লাইনটা একটু চেঞ্জ করলেন? মানে আপনি বলছিলেন আপনি এখন পুরোপুরি কমিউনিকেশনের উপরই জোর দিচ্ছেন। আমি আসলে হ্যাঁ, আমি এখন যদিও গণমাধ্যমে চাকরি করছি না, আমার প্রায় 17 বছর হয়ে গেল যে আমি মুক্ত স্বাধীন হিসাবে এক ধরনের বলতে পারেন যে মিডিয়া বা কমিউনিকেশন এন্টারপ্রেনার হিসাবে আছে। এখানে নানান রকম স্ট্রাগল গিয়েছে, কিন্তু আমি একটা জিনিস আমার একটা ভয় ঢুকে গিয়েছিল যে 2007 যখন সিএসবি অনেক আশা অনেক প্রমিস নিয়ে সিএসবি শুরু হয়েছিল, একঝাঁক মানে তারুণ্য দিয়ে সিএসবি শুরু হয়েছিল, যখন 2007 সালে বন্ধ হয়ে যায় তখন আমার ছেলের বয়স 2 মাস। তখন আমি চিন্তা করলাম যে এ তো বিরাট বড় একটা অনিশ্চয়তার ভিতরে। তখন সিএসবি যখন বন্ধ হয়ে যায়, ইনফ্যাক্ট 2008 সালে আমি ওকলাহোমা ইউনিভার্সিটিতে একটা সুযোগ পাই ভিজুয়াল স্টোরি টেলিংয়ের উপরে একটা ট্রেনিং নেওয়ার জন্য। তখন বাংলাদেশ থেকে আমরা 4 জন যাই সাংবাদিক হিসেবে যাই। তখন আমি কোথাও জয়েন করিনি, কিন্তু আমি সুযোগটা পাই। সুযোগটা পেয়ে যখন যাই তখন ভিজুয়াল স্টোরি ট্রেনিংয়ের পরে তারপর যখন আমি কোথাও জয়েন করব কি করব না, তখন আমি 2009 সালে আমি একটা ফেলোশিপ পাই জার্নালিজমে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট নাইট ফেলোশিপ আমি 2009 পাই। 2009 আসলে ওই ফেলোশিপটা করতে গিয়ে আমি জার্নালিজমের প্রায় 60 ওমেন যারা আছে একেবারে নিউ কামার, হ্যাঁ, তাদেরকে আমি আসলে ট্রেন আপ করি এবং এর মধ্যে 40-45 জন অলরেডি টেলিভিশনে কাজ করছে, আপনার টেলিভিশনেও আছে এরকম বেশ কয়েকজন আছে। ওর পরে আসলে আমার ভিতরে একটা চিন্তার পরিবর্তন আসে যে আমি আসলে মুক্ত স্বাধীনভাবে আমি এমন কিছু করার চেষ্টা করি যেটা আমার স্কিলটা, এর আগে আমি যখন নেদারল্যান্ডে ছিলাম এটিএন বাংলায় থাকতে, তো তখন ওইখানেও এখন যেটা কন্টেন্ট বলি আমরা, সেখানেও তখন কন্টেন্ট মেকিংয়ের উপর একটা ট্রেনিং হয়। তো আমি যখন দেখলাম যে এই যে আমার সেট অফ স্কিলস, এটা তো আমি এক জায়গায় দিতে পারতেছি না, এটা বন্ধ হয়, এখানে জয়েন করি বন্ধ হয়ে যায়, ওখানে জয়েন করি বন্ধ হয়ে যায়। তারপর আমি আসলে ফুল টাইম হিসাবে আমি আসলে টেলিভিশনের ফিরতে চাই নাই। তখন আমি নিজেই চেষ্টা করলাম এবং আমি কিন্তু একই কাজ করছি, এখনও পর্যন্ত আমি একই কাজ করছি, কিন্তু সেটা কোনো স্পেসিফিক কোনো মিডিয়ার জন্য, হয়তো আমার জিনিসগুলোই মিডিয়াতে যায়, গেল 17 বছরে কয়েকশো কন্টেন্ট আর কি মিডিয়াতে গিয়েছে, কিন্তু আমি নির্দিষ্ট জন্য কারোর জন্য করিনি। আর মোটামুটি আমার সাথে যে 15-20 জনের একটা টিম আছে, তো আমিও তো ছোট্ট করে হলেও ক্ষুদ্র হলেও যে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, সেই সূত্রে আমার নিজের স্বাধীনতাটা উপভোগ করতে পারছি। তবে এখনও আমাকে টানে সাংবাদিকতা, আমার মনে হয় যে আচ্ছা আমার যদি এরকম একটা চ্যানেল থাকতো যে আমি শুধু ইনভেস্টিগেশন করতাম বা ন্যারেটিভ বানাতাম বা শুধুমাত্র ডকুমেন্টারি হয়, মাথার মধ্যে অদ্ভুত আইডিয়া এখনও কিক মারে। মনে হয় যে আচ্ছা নিউজের যদি একটা ওটিটি প্ল্যাটফর্ম করা যায় যে নানান রকম নিউজ হবে। সো এটা মানে যখন সুযোগ পাই তখন এই সুযোগটা আসলে পরিকল্পনা এই মুহূর্তে হয়তো নাই, তবে স্বপ্নটা আস্তে আস্তে জিয়ে রাখছি যে নতুন ধরনের কোনো টেলিভিশন করব বা নতুন ধরনের কোনো একটা মিডিয়া করব। আমি বলতে চাচ্ছিলাম যে সাংবাদিকতা যে একবার শুরু করে সে তো আর ছাড়তে পারে না সারা জীবনে। তো ওই ঈশের মতো, কাউসারের মতো আমি তো বিভিন্ন জায়গায় সুযোগ পেয়েছি, চাকরি পেয়েছি, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি, কিন্তু কোথাও আর টিকতে পারিনি, ঘুরে ফিরে কোনো মিডিয়াতে ঢুকতে হয়েছে। তো একবার যে সাংবাদিক সারা জীবন সে সাংবাদিক। নেশা এটা পয়সাটা বিষয় না, মানে কে কত টাকা বেতন পাচ্ছে, কোন প্রফেশন থেকে কত টাকা আয় হচ্ছে, সেটার চেয়ে বড় হচ্ছে এই নেশাটা। এটা কেন আমি বলি আপনাকে একটা জিনিস। আমি যখন ভয়েস অফ আমেরিকা ছাড়লাম 2022 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবস বাংলাদেশে ছাড়ার পরে আমি একটা ব্যবসা করলাম, রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলাম। প্রায় 3 বছর এই রেস্টুরেন্টকে, যে মানে আমি যুক্তরাষ্ট্র থেকে আসার কিছুদিন আগেই ব্যবসাটা বন্ধ হয়েছে। এই ব্যবসা করতে গিয়ে আমি কাস্টমার সার্ভিস যখন করেছি, আমার বিরিয়ানি যখন আমেরিকানদের কাছে বিক্রি করেছি, আমার বাটার চিকেন যখন ইউরোপিয়ান ট্যুরিস্টদের কাছে বিক্রি করেছি, আমি তাদেরকে কিন্তু বিরিয়ানির গল্প বলেছি।
বাটার চিকেনের গল্প বলেছি, বিরিয়ানি কোত্থেকে আসে, আমরা এই যে ডাল বিক্রি করেছি, ডাল কি জিনিস, ওখানে আমার কাস্টমারদের একদম অনেক মানে কিছু রেগুলার কাস্টমার ছিল, তো ওরা আস্তে 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 3 বছর তো এক পর্যায়ে ওরা নিজেরাই ডাল বলতো, এসে লেন্টিল বলতো না, ডাল খাবো এরকম করে বলতো। তো আমি আমাদের কালচার বিক্রি করেছি, মানে শুধু আমি ভাত বিক্রি করি বা রেস্টুরেন্ট ব্যবসা করিনি, আমি কিন্তু সাংবাদিকতা করেছি ওর ভিতর দিয়েও। সাংবাদিকতা তো একটা স্টোরি টেলিং। আর এখন যেহেতু এই অনলাইনের যুগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি তো ছড়া লিখি, ছড়া লিখতে পছন্দ করি, তো এর ভিতর দিয়ে আমি আমার কালচার তুলে ধরেছি। আমি আমার বিভিন্ন লোকজন যখন আসতো বাঙালিরা, তখন স্ট্যাটাস দিয়ে বলতাম, বাংলাদেশের গল্প বলতাম। তো কোনো না কোনোভাবে সাংবাদিকতা ঢুকেই গেছে সব প্রফেশনেই, এটা থেকে বাইরে থাকতে পারি। আমি যদি এইভাবে বলি, ধরেন যখন সাংবাদিকতায় ঢুকলেন বা বিশেষ করে ইউনিভার্সিটি কমপ্লিট করে ব্যাচেলার ডিগ্রি নিয়ে যখন সাংবাদিকতায় ঢুকলেন, সেই সাংবাদিক মনে হয় কি না যদি সাংবাদিকতায় না ঢুকে অন্য কোনো প্রফেশনে ঢুকতেন, যেমন ধরেন একটা ব্যাংকেই ঢুকলেন, কি হতো? মাঝে মধ্যে দুজনের কাছেই প্রশ্ন। আমি বলি মাঝে মধ্যে মনে হয় এই কারণে, কিছুক্ষণ আগে কালচার এই প্রসঙ্গটি তুলেছিল যে আমি সাংবাদিকতা করে 30 বছর পরে আমি দেখছি যে একটা টেলিভিশন চ্যানেলের নিউজের হেড হিসাবে কাজ করছি, আমি সার্টেন একটা অ্যামাউন্ট বেতন পাচ্ছি। একইভাবে আমার এক বন্ধু বিসিএস পরীক্ষা দিয়ে হয়তো যে কোনো একটা ক্যাডার সার্ভিসে ঢুকে সে এখন সেক্রেটারি হয়েছে। তো দুজনের 2 রকমের স্ট্যাটাস, তো তার জীবনযাত্রা আমার জীবনযাত্রার ভিতরে কিছুটা পার্থক্য হয়তো সবার ক্ষেত্রে নাই, কারো কারো ক্ষেত্রে, কিংবা অন্য ব্যাংকিং প্রফেশনে গেলেও অন্যরকম, তার একটা জায়গা আমার একটা জায়গা, তো 2 জায়গার স্যাটিসফ্যাকশন 2 রকম। আমি মনে করছি যে আমি এই চ্যানেলের যে পদেই কাজ করি না কেন, যেহেতু আমি পেশাটাকে ভালোবাসি, আমার ওই ভালোবাসার কাছে অন্য সকল সুযোগ সুবিধা, আমার ওই প্যাশনের কাছে অন্য সব ধরনের আকর্ষণ 0, কিন্তু অন্য কারো কাছে হয়তো নয়, তার ভিতরে এই আক্ষেপটা আছে। আমার মনে হয় যে যেখানে যাবার কথা ছিল সেই পথেই হয়তো আছি। আমিও একই সুরে বলতে চাই, আমার কোনো আক্ষেপ নাই। সাংবাদিকতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে মানুষের সাথে যে যোগাযোগ, মানুষের সাথে যে কথা বলা, বিভিন্ন রকম 12 রকমের মানুষের সাথে যে কথা বলা, এটা আর্ট অফ ক্রাফটিং ইনফরমেশন, এটা আসলে আমি কোত্থেকে জানবো? আমি সাংবাদিকতা থেকে জেনেছি। এবং এখন যে আমার প্রতিষ্ঠান স্টোরি টেলিংয়ের কাজ করছে, এখন যে আমি বিভিন্ন সেক্টরের যে স্টোরি টেলিং করছি, এটা পাবলিকেশনস ফর্মে বলি, ভিজুয়ালি বলি, অ্যানিমেশনে বলি, এটা তো আসলে সাংবাদিকতা যদি আমি না করতাম তাহলে এটা কখনোই সম্ভব হতো না। সো আমার মনে হয় যে সেলিমের সাথে যখন আমার প্রায়ই কথাবার্তা হয়, আমরা একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে যে সাংবাদিকতাকে আগেও আমরা এনজয় করেছি, এখনও আমরা এনজয় করছি এবং ভবিষ্যতেও আমরা এনজয় করতে চাই। কারণ আমার কাছে মনে হয়, আমি নিজে গল্পের ছলে আমি অনেককে বলি, আমি যদি আরও 2বার 3বারও জন্মাই, তাহলে আমি অন্তত কিছুদিন আমি সাংবাদিকতা করতে চাই। কারণ হচ্ছে যে এইটা যে কিক দেয়, এইটা যে এক ধরনের প্রশান্তি দেয়। হয়তো ব্যাংকে আমি মানে জীবনের একদম শুরুতে ব্যাংকে চাকরির সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি মানে শেষ পর্যন্ত জয়েন করিনি। কারণ হচ্ছে যে তখন আমি বাংলাবাজার পত্রিকায় কাজ করতাম, আমার কাছে মনে হতো যে ওই যে মাসে যে 4বার যে আমার রিপোর্ট ছাপা হবে নিজের নামে, কাউসার মাহমুদ নামে, যে রিপোর্টটা দেখবো, বাইলাইন রিপোর্ট, এইটা আমাকে কিক দিত। সো এক একজনের কাছে এক একটা বিষয়, হয়তো যে ব্যাংকে চাকরি করছে কিংবা যে গান গাচ্ছে, তার হয়তো ওই জায়গাটায় প্যাশন আছে। তো কেউ যদি তার প্যাশনটাকে প্রফেশন হিসাবে টার্ন করাতে পারে, এর চেয়ে সুখের বিষয় আর কোনো কিছু হতে পারে না, সেটা যেই পেশাই হোক। আপনার কাছে কেউ পরামর্শ ছিল যে আমার লেখাপড়া শেষ হয়েছে, আমি কি করব, কি পরামর্শ দিবেন? আমি আগে জিজ্ঞাসা করব যে ওর আসলে প্যাশন কিসে। আমি আমার ছেলেকেও সেটা জিজ্ঞেস করেছি। আমার ছেলে যখন, অনেকে বলে না তুমি সায়েন্স নিবে, এই নিবে, সেই নিবে, তো আমার ছেলে বিজনেস কমিউনিকেশন, ইকোনমিক্স, এই বিষয়গুলি নাকি তাকে ভালো লাগে, হ্যাঁ টানে। তো যখন তার ও লেভেলের রেজাল্ট আসলো, আমি দেখলাম সে অসাধারণ করেছে এই 2 বিষয়ে। তারপর যখন এ লেভেলে যখন আমি বললাম যে এখন কি সাবজেক্ট নিবা, তখন বললো যে আমি এইটাই নিব। তুমি ভবিষ্যতে কি করবা? বললো আমি অ্যানালিস্ট হব, বিজনেস অ্যানালিস্ট হব। তার মানে আমি যেটা বুঝছি যে যার প্যাশন যেই দিকে,
সে যদি ওই জায়গাটায় প্রবল তার আগ্রহ থাকে এবং সে যদি এখানে নিজেকে স্কেল আপ করতে পারে, নিজেকে শার্প করতে পারে, তাহলে তার সেটাই করা উচিত। সেটা যদি হয় সাংবাদিকতা, এটা যদি হয় চিকিৎসা, এটা যদি হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু জোর করে জিনিসটাকে ইয়ে করার দরকার নেই। আমাদের মানে অভিভাবকদের মধ্যে অনেকেই আছে না যে ছেলেকে আমার এইটাই বানাইতে হবে, হ্যাঁ, এবং জোর করেই বানাইতে হবে। দেখা গেল যে অ্যাপ্লাইড ফিজিক্সের লেখাপড়া করে সে আসলে ব্যাংকে গেল, তো ওই মানুষটা তো আসলে তার ছিঁড়ে যায়, মানে তার যে ছন্দ মানে বাইরে সে থাকে। তো এরকম একটা মানুষের মানে জেলখানায় কেন দিতে হবে? সো আমি মনে করি যে এখন তো পৃথিবীতে মানে কেউ চাকরি না করেও তার জীবিকা নির্বাহ করতে পারে, তাই না? ফ্রিল্যান্সিং এর সুযোগ আসছে, স্কিল বিক্রি করার একটা সুযোগ আসছে কিন্তু সারা পৃথিবীতে। সো আমি মনে করি যে এই নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে মানুষের বন্দি থাকার কোনো দরকার নেই। এখন যদি কেউ চায় লিখেও রোজগার করতে পারে, বাসায় বসেও সে রোজগার করতে পারে। তার যদি লিখতে ভালো লাগে লিখবে, সে যদি ছড়া লিখতে ভালো লাগে, এখন ওই যে একটা আছে যে জাপানি একটা ফর্মুলা আছে ইকিগাই, এখন কার ইকিগাই কি সেটা আসলে ওই মানুষটা বলতে পারবে। জি, আমিও একই কথা বলি যে আসলে এটা কোনো প্রফেশন কারোর উপরে চাপিয়ে দেওয়ার বিষয় না। যার যেটা ভালো লাগে সেটাই সে করবে। তবে পৃথিবীতে আমার ধারণা এ পর্যন্ত যত কিছুর উন্নয়ন ঘটেছে, সবচেয়ে বেশি উন্নয়ন ঘটেছে এবং একমাত্র উন্নয়ন ঘটেছে যে পেশার, সেটি হলো কমিউনিকেশন, যোগাযোগ বলতে শুধু সাংবাদিকতা নয়, যোগাযোগ বলতে সবকিছু। এই যে আমি এখন বলি যে পুরো বিশ্বটা এখন গ্লোবাল কি যেন বলে, একটা গ্লোবাল ভিলেজ হয়েছে, হ্যাঁ, বৈশ্বিক গ্রাম। এটা কেন হয়েছে? কমিউনিকেশনের উন্নতির কারণে। আমি আমার নড়াইলের গ্রাম থেকে আমেরিকা পর্যন্ত চলে যাচ্ছি খুব সহজে। তারপরে মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা চলছে, এগুলো সব কিন্তু কমিউনিকেশনের উন্নতি। তারপরে আমরা এই সেলফোন, এই ধরা ফোন থেকে এখন ডিজিটাল ফোনে, একসময় যখন চিন্তা করতাম যে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা, তো আমরা আকাশের পানে ঘুড়ি উড়াতাম ছোটবেলায়। এখন আমার ছেলেরা এই রিমোট দিয়ে ঘুড়ি উড়ায়, হ্যাঁ, প্লেন উড়ায়, রিমোট দিয়ে প্লেন উড়ায়। ওরা হয়তো স্পেসে চলে যাবে ওরা যখন বড় হবে। তো এই কমিউনিকেশন ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে আপনি যদি বলেন যে আমরা যেহেতু সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি, আসলে সব মানুষ সাংবাদিকতাই করছে কোনো না কোনোভাবে। হ্যাঁ, আমার ইলন মাস্ক স্পেসে যাওয়ার যে বানাচ্ছে, শাটল বানাচ্ছে, ওটা এক ধরনের সাংবাদিকতাই। সে স্পেস থেকে ইনফরমেশন এনে পৃথিবীতে ছাড়বে, আমরা সবাই জানবো। তো কোনো না কোনোভাবে সব কিছুর ভিতরে সাংবাদিকতা আছেই। আর এখন এই সেলফোন সবার হাতে আসার কারণে সবাই সিটিজেন জার্নালিস্ট। যে কোনো ছবি কিংবা তথ্য বা কথা দিয়ে দিচ্ছে, ফটো কার্ডের কথা বললো, আপনার ফটো তুলে একটা দুইটা লাইন লিখে চালিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ সেটা জেনে যাচ্ছে। কিন্তু এটা আমাদেরকে একটু নিয়ন্ত্রিত হতে হবে। মানুষের চরিত্র হনন করা যাবে না, ক্ষতি করা যাবে না, ভালোর জন্য করুন। জি, অনেক ধন্যবাদ ফকির সেলিম, ধন্যবাদ কাউসার মাহমুদ। আপনাদের অনেক কথা শুনলাম। শেষ বেলায় এসে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি একটা কথা বলি। আমার কাছে আপনাদের কথা শুনে যেটি মনে হচ্ছিল যে আসলে সাংবাদিকতা এমন একটি পেশা যেই পেশার থেকে সব পেশার মানুষ সুবিধা নিতে পারে, জানতে পারে, সবার উপকারে আসতে পারে, যেটা হয়তো অন্য কোনো পেশার মানুষের কাছ থেকে অন্য পেশার মানুষ উপকার পাবে না। কিন্তু সাংবাদিকতা এমন একটি পেশা যেটার থেকে সব পেশার মানুষ, অল্প হোক বেশি হোক, এই জন্যই এই পেশাকে বলে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। অনেক কথাই তো শুনলাম। দর্শক ধন্যবাদ, আপনারা সঙ্গে ছিলেন। তবে আরেকটি কথা আমার, যে যদি গণমাধ্যম শক্তিশালী হয়, গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী হলে দেশ এবং মানুষই সেটা সুবিধা পাবে। সবাই ভালো থাকবেন।